হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন যে ভাবি, বড় মেয়ের বিশেষ কোন খুঁত আছে কি? পাশের বাসার কাকির করা প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার মা বাকশূন্য হয়ে গেল। তবুও আমতা আমতা করে বলল, না, বড় মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, ক্যারিয়ারে সম্পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছে গি। তখনই দ্বিতীয় তলার কাকি বলে উঠলেন, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? ভাবি, প্রশ্ন করা কাকি না হয় নতুন এসেছে এ পাড়ায়, তাই কিছু জানে না, তাই একটা কিছু বলে বুঝিয়ে দিচ্ছ। কিন্তু কতজনকে বোঝাবে? সবাই তো তার মতো জানে না, ব্যাপারটা এমন নয়। পাশের বাড়ির কাকি বলল, মানে? ভাবি কি তবে মিথ্যা বলল? অন্য কোন ব্যাপার আছে? সেটা কি? তুমি তো জানো না, কয়েক বছর আগের ঘটনা ওনাদের। তাকে থামিয়ে দিয়ে মা বলল, ভাবিরা, আপনারা আমার ছোট মেয়ের বিয়েতে এসেছেন, দয়া করে আলোচনা সমালোচনা তাকে নিয়েই করুন। আমার বড় মেয়েকে ছেড়ে দিন। তাছাড়া আমার বড় মেয়ে জেনে শুনে কিন্তু কোনো ভুল করেনি, তবুও দোষারোপটা দিন শেষে তাকেই করা হয়। কারণটা সে মেয়ে, তাই মেয়ে হয়ে জন্মানো তার ভুল ছিল গু। কাকিরা চুপ করে গেল। হয়তো বা কিছুক্ষণ পর কিছু বলবে, কিন্তু শোনার ধৈর্য হল না আমার, তাই চলে আসলাম। ঘরে বসেছিলাম। নীলাশা হুট করে এসে আমার হাতে কয়েকটা চকলেট ধরিয়ে দিয়ে বলল, নাও আপা, খাও। কি ব্যাপার, আজ আমাকে নিজ থেকে চকলেট দিচ্ছিস যে? ঘটনা কি? তেমন কিছুই না, আজ আমার কাছে প্রচুর চকলেট আছে তাই সবাইকে দিচ্ছি। তোমাকে? মেঝ আপাকে? মেঝ আপাকে বেশি দিয়েছি কেন জানো? কেন? মেঝ আপা তো কাল চলে যাবে, আর আমার জিনিসে ভাগ বসাবে না, তাই বেশি করে দিলাম। বাহ, ছোট খুকি বেশ বড় হয়ে গেছে দেখি। তা এত চকলেট কোথায় পেলি? কোথায় আবার ভাইয়া দিয়েছে গি? কোনো ভাইয়া? ওহ, তোমাকে তো বলাই হয় নাই। মামার বড় ছেলে এসেছে, যে ভাইয়াটা বিদেশ থাকত, আমি ছোট থাকতে যে চলে গেছিল গু। আমি চমকে উঠলাম। শান্ত কণ্ঠে বললাম, মেঘরাজ ভাইয়া? হ্যাঁ, মেঘ ভাইয়া। জানো আপু, ভাইয়াটা না খুব কিউট দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আমাকে কত কিছু ছিল, খুব ভালো ভাইয়াটা গু। ওহ, তা মেঘরাজ ভাইয়া আসবে আগে কেউ বলেনি তো? কিভাবে বলবে, কেউ তো জানতই না। হুট করে এসে সবাইকে চমকে দিল গু। ওহ গু, হ্যাঁ। আচ্ছা, আমি যাচ্ছি। সন্ধ্যায় গায়ে হলুদ, তাই বিকেল থাকতেই সাজতে হবে গু। আচ্ছা, যাও। নীলাশা চলে গেল। আমি বসে রইলাম। বাড়িটা লাল নীল আলোতে ঝলমল করছে। সবাই খুব খুশি, শুধু আমার খুশিটা হারিয়ে গেছে। যেদিকে যাই সেদিকেই শুধু একটাই প্রশ্ন, বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে হচ্ছে কেন? চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসল, স্মৃতির পাতায় ভেসে উঠল। মা এসে আমার পাশে বসলেন। শোন মুন, আমি তোকে একটা কথা বলি, তুই রাগ করিস না গে। আমি রাগ করব কেন? বলো, কি বলতে চাও? তুই আমাদের ক্ষমা করে দিস মা, আমাদের এছাড়া কোনো উপায় নেই গি। এত হেয়ালি না করে বলবে কি হয়েছে? আমরা নীলিমার বিয়ে ঠিক করেছি। আমরা জানি আমরা ভুল করেছি, তোর আগে ওর বিয়ের কথা ভাবাটাও পাপ। কিন্তু কি করব বল, আমরা তো তোর জন্য কম চেষ্টা করেনি। তোকে যে পাত্র দেখে সেই তোকে রিজেক্ট করে চলে যায়। এখানে আমাদের কি করণীয়? তোর বিয়ের আশায় বসে থাকলে দেখা যাবে নীলিমার বিয়ের বয়স পার হয়ে যাবে, তাই আমরা নীলিমার বিয়ে ঠিক করেছি। এটা তো খুব ভালো কথা। নীলিমা আমার বোন, ওর বিয়ে হবে, একটা সংসার হবে। এটা তো বেশ ভালো কথা। এখানে ভুলের কি আছে? আসলে যাই হয়ে যাক, তুই বড়, তোর আগে মেজর বিয়ে হচ্ছে, এতে পাড়া প্রতিবেশী নানা ধরনের কথা বলবে। তুই দয়া করে একটু মানিয়ে নিস কে। এভাবে বলছো কেন? আমি জানি কি হতে পারে, তুমি এতসব চিন্তা না করে নীলিমার বিয়ের প্রস্তুতি নাও। বাবা পিছন থেকে বললেন, সেটা তুমি না বললেও নেওয়া হবে। তোমার জন্য আমার অন্য মেয়েদের জীবন নষ্ট করা হবে না গে। মা বলল, আমি কথা বলছি তো, তুমি নিজের কাজ করোক। হ্যাঁ, দেখছি। মেয়ের সামনে কিভাবে কথা বলছো, এত আকুতি ভরা কণ্ঠে বলার মতো কি হয়েছে আমি তো বুঝতে পারছি না।
ও কলঙ্কিত, তাই ওকে কেউ বিয়ে করতে চায় না, তাই আমরা ওর কথা বাদ দিয়ে মেজ মেয়ের বিয়ে ঠিক করেছি। 2 দিন পর ছোট মেয়ের বিয়ে দিব গু। পুরনো কথা ভাবতে ভাবতে চোখ জোড়া ভিজে উঠল। গায়ে হলুদের আয়োজন শুরু হয়েছে। ছেলের বাড়ির লোকজনও এসেছে। নীলাশা মুনতাহাকে ডাকতে এলো, এই বড় আপা নিচে চলো। মেজ আপাকে সবাই হলুদ দিচ্ছে। চলো দেখবে না গি। নীলাশা কথা বলতে বলতে ঘরে ঢুকল। ঢুকে দেখো মুনতাহা এখনো তৈরি হয়নি। একই আপা, তুমি তো তৈরিই হওনি। যাবে না নিচে গু? ভালো লাগছে না বনু। আমি পরে যাব, তুমি গিয়ে মজা করো। আমার ফোন নিয়ে যাও, ছবি তোলো বন্ধুদের সাথে গু। সে তুলব। তুমিও চলো আপু। তুমি না গেলে কেমন দেখায়, আমি তো আমাদের 3 বোনের ছবিই তুলতে পারবো না গি। আমি বললাম তো আমি পরে আসছি গু। এর মাঝে মা আসলো, পরে মানে কখন? গায়ে হলুদ শেষে যাবি তুই? তোমরা যাও, আমার ভালো লাগছে না গি। মা বলল, ভালো লাগছে না বললে হবে না। তোকে না দেখে সবাই নানান কথা বলছে। এসব কথার জবাব দিতে পারবো না আমি, চুপচাপ তৈরি হয়ে নিচে আয় উ। মা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। নীলাশা হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হলো বনু? কাঁদছ কেন? এমনি। তুমি তৈরি হও, আমরা একসাথে যাব উ। আমি কিছু বললাম না। নীলাশা 8ম শ্রেণীতে পড়ে। এতটা অবুঝ নয় যে ঘরের মধ্যে ঘটমান ঘটনা বুঝবে না। নীলাশা মুনতাহার হাত ধরে নিচে নামল। সবাই নীলিমাকে হলুদ দেওয়া শুরু করে দিয়েছি। মুনতাহা নীলাশাকে বলল, যাও গিয়ে মেজ আপার সাথে ছবি তোলো। আমি এদিকটায় বসছি গু। নীলাশা সম্মতি জানিয়ে চলে গেল। মুনতাহা গিয়ে একপাশে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর নীলাশা পুনরায় মুনতাহার কাছে আসল। মেজ আপা তোমায় ডাকছে, চলো উ। নীলিমা আমায় ডাকছে কেন? সেটা তো জানি না। চলো উ। মুনতাহা উঠে নীলিমার কাছে আসল। মুনতাহা বলল, কিছু বলবি নীলিমা? হ্যাঁ। তুমি দূরে বসে আছো কেন? চলো আমরা একসাথে 3 বোন ছবি তুলব উ। নীলাশা বলল, হ্যাঁ, আমাদের একসাথে তো ছবিই হলো না কোনো। নীলিমা বলল, চল এবার তুলি গি। নীলাশা নীলিমা বেশ কিছু ছবি তুলল। মুনতাহা বলল, আর না, শখানেক তুলে ফেলেছিস। আমি এখন যাচ্ছি গু। নীলাশা বলল, আপু আর 2টো প্লিজ উ। একটাও না। তোর বন্ধুরা ওদিকটায় অপেক্ষা করছে, ওদের সাথে তোল গু। মুনতাহা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলো। তাড়াহুড়োয় চলে আসতে গিয়ে কারো সাথে ধাক্কা লাগল। পুরুষ কণ্ঠে কেউ বলল, চোখ কপালে নিয়ে হাঁটেন। মুনতাহা তার দিকে তাকাতে তাকাতে বলল, সরি ভুগ। মুনতাহা থেমে গেল। সামনে থাকা পুরুষ লোকটিও চুপ করে গেল। পুরুষ লোকটি মেঘরাজ। না, এত বছর পর মুনতাহারের তাকে চিনতে ভুল হয়নি। কিছু সময় তারা একে অপরের দিকে তাকাল। মুনতাহা নিজেকে সামলে নিয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে ভাইয়া গি। মেঘরাজ বলল, কেমন আছো মুনতাহা? মুনতাহা বলল, হ্যাঁ ভালো আছি। তুমি? মেঘরাজ বলল, আমিও ভালো আছি। তোমার বর আসেনি? মুনতাহা চমকালো। বেশ অনেকটা চমকালো। মুনতাহা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে উপরে চলে গেল। মেঘরাজ হতভম্ব হয়ে গেল, যা ছুটে পালানোর মতো কি বললাম। পরবর্তী সকল পার্ট আমার পেজ এ দিয়ে দিচ্ছি, এখনই পড়তে চাইলে অবসফায়ান এই নীল লিখায় চাপ দিয়ে পেজ লাইক ফলো করে পড়ে নিন। পেজ লাইক ফলো না করে খুঁজলে পাবেন না, অনলি ফলোয়াররাই পাবেন। আচ্ছা, আপনাদের কাছে মানে ভদ্র সমাজের কাছে বিয়েটা কি একটা মেয়েকে আজীবন দাসী হিসেবে ব্যবহার করার বৈধ লাইসেন্স? জলের কথায় খানিকটা স্তব্ধ হয়ে যায় ইন্সপেক্টর উপমা। 6 বছরের ক্যারিয়ারে সে কখনো এমন অস্বাভাবিক আচরণের কোনো নারী দেখেনি। আসামির কথাবার্তা, চালচলন, আচার আচরণ সবই মাত্রাতিরিক্ত অস্বাভাবিক। এতদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে জলকে। একটা টু শব্দ যদি মুখ থেকে বের হয় আসামির, রিমান্ডে কম মারধর করা হয়নি, অন্য কোনো আসামি থাকলে এতদিনে নিশ্চিত প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে পালাত। আসামির একটাই কথা, যেভাবেই হোক আদালতে যেন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়। যেখানে অন্যান্য আসামিরা নিজেকে নির্দোষ প্রমাণ করতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে, সেখানে জল আদালতে স্বেচ্ছায় ফাঁসি চাচ্ছে। আপনি প্রশ্ন দ্বারা কি বুঝাতে চাচ্ছেন মিসেস বর্ষণ? উপমার কথায় জল বড় বড় চোখ নিয়ে ঠোঁটে তর্জনী আঙুল দ্বিভাবে ছুঁয়ে বলে, শিস, শুধু জল, কোনো মিসেস অমুক তমুক না গিয়ে। আচ্ছা জল,
এখন বলুন আপনার হাজবেন্ডকে খুন করার কারণ কি? এত কারণ জেনে কি হবে আপনাদের? আমি খুন করেছি। আমায় ফাঁসি দিন গু। উপমা বিরক্তি নিয়ে জলের দিকে তাকায়। আচ্ছা জল, আপনার মধ্যে কি একটু অনুতাপ নেই? আপনি নিজের স্বামীকে খুন করেছেন। যেখানে অন্যরা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা করে, সেখানে আপনি ফাঁসির জন্য পা গলামি করছেন। দিন দুনিয়া দোক মনে হলে আমার জায়গায় থাকলে আপনিও ফাঁসিই চাইতেন গু। তাচ্ছিলের হাসি দিয়ে বলে জল। উপমা বিরক্তির শেষ সীমানায় চলে গেছে। এই মুহূর্তে মনে হচ্ছে জলকে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। সত্য না বলে যাবি কোথায়? কিন্তু চোর থাপ্পড় এগুলো নেহাত দুধভাত মনে হবে জলের কাছে। মেয়েটা প্রচণ্ড শক্ত। যেখানে উপমার হাতের একটা চোর খেলেই সব আসামিরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে গড়গড় করে সব বলে দেয়, সেখানে জল 7 দিনের রিমান্ডেও টু শব্দ পর্যন্ত করেনি। নিজেকে নিয়ন্ত্রণে এনে উপমা বলে, হাজবেন্ডকে খুন করে কি আপনি চালচালায় জান্নাতে যাবেন? ইন্সপেক্টর উপমার কথায় বেশ মজা পায় জল। রাগের মাথায় মানুষের মুখ থেকে কত কিছুই না বের হয়। ইন্সপেক্টর উপমার ধৈর্য আছে বলতে হবে। শুধু শুধু তো অল্প সময়ে ক্যারিয়ারে এত সাফল্য পাননি। জলের হাসি দেখে উপমা নিজেকে সংযত করে। মলিন কণ্ঠে বলে, সরি উ। জল দীর্ঘশ্বাস ফেলে। যে শ্বাসে মিশে আছে জলের দুঃখ কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে বলে, ম্যাম, জান্নাতে যাব নাকি যাব না সেটা আল্লাহই ভালো বলতে পারবেন। তবে আমার আর সহ্য হচ্ছিল না। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আমার উ। আপনার যখন মিস্টার বর্ষণের সাথে বনিবনা হবে না, বিয়ে করলেন কেন তাকে? বলেই দিতেন আপনার প্রেমিক আছে এবং তার সাথেই আপনি থাকতে চান। না হলে ডিভোর্স দিতেন। শুধু শুধু একটা নিরীহ মানুষকে মারলেন। ডিভোর্স কত চেয়েছি হিসেব নেই। নিজের জন্মদাতা মা বাবাকেও পাশে পাইনি। একটাই কথা, তাদের মানিয়ে নে। মেনে নে। এই মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতে আমি যে প্রতিদিন মরে যাচ্ছি সেদিকে কারো হুঁশি নেই গে। অট্টহাসিতে হেসে ওঠে জল। জানালাহীন 4 দেয়ালের অন্ধকার কুঠুরিটার বাতাস কেঁপে ওঠে জলের হাসিতে। হাসতে হাসতে জল বলে, আর মানুষ? ও তো জান ও আর এর থেকেও অধম। না হলে দিনের পর দিন আমার সাথে এরকম করতে পারত না। আমি কি শুধুই ওর বিয়ে করে কেনা নদাসী মানুষ নই আমি? যখন যা মন চায় তাই করবে আমার সাথে। কি করত উনি আপনার সাথে? জল শান্ত হয়ে যায়। চোখের কার্নিশ বেয়ে নোনা পানি লোকাপের জীর্ণশীর্ণ কাঠের টেবিলটায় পড়ে। ফ্ল্যাশব্যাক। সকাল হতেই মায়ের ডাকে ঘুম ভাঙে জলের। আজ ছুটির দিন। কোথায় আরামে ঘুমাবে? তা আর হলো কই? 7 সকাল মা ঘুম থেকে টেনে তুলল। পাত্রপক্ষ দেখতে আসবে। তাড়াতাড়ি ওঠ গে। তোমায় না বলছি আম্মু এখন বিয়ে করব না গি। অনার্সে পড়িস আর বলিস বিয়ে করবি না? ছেলে সরকারি চাকরি করে গি। জল মায়ের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। বাবা মার একমাত্র মেয়ে জল। অনার্স 2nd ইয়ারে পড়ে। বাবার ভীষণ আদরের। তাই মধ্যবিত্ত বাবা সাধ্যমতো মেয়ের আবদার মেটানোর চেষ্টা করেন। জলও বাবাকে ভীষণ ভালোবাসে। চাপা স্বভাবের হওয়ায় বন্ধুবান্ধব খুব কমই আছে জলের। বাবাই তার বেস্ট ফ্রেন্ড। দেখতে সুন্দর হওয়ায় অনেকের কাছ থেকেই প্রেম বিয়ের প্রস্তাব পেত। কিন্তু বাবা কষ্ট পাবে ভেবে সেগুলোতে আগায়নি জল। জল দ্রুত গোসল করে বেরিয়ে আসে। নভেম্বরের শেষের দিক। হালকা হালকা ঠান্ডা পড়েছে। জল রোদ পোহানোর জন্য ছাদে যায়। জোহরের আজানের পরে সাদা মাইক্রোতে করে কিছু লোকজনকে বাসার ভেতর ঢুকতে দেখে জল। কালো রঙের ফর্মাল ড্রেস পরা একটি ছেলেকে দেখতে পায় জল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকায় ছেলেটাও খুব সহজেই জলকে দেখতে পায়। প্রথম দেখাই ছেলেটার জলকে ভালো লেগে যায়। আর ভালো লাগায় স্বাভাবিক। হালকা পাতলা গড়নের লম্বা চুলের শ্যামরানা, মুখে মিষ্টি হাসির মেয়েকে দেখে যে কোনো পুরুষেরই হৃদস্পন্দন বেড়ে যাবে। ছেলেটা বেশ কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে জলকে দেখে। জল লজ্জা পেয়ে ছেলেটার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। আদরের ভাইকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা এগিয়ে আসে। কি রে, দাঁড়িয়ে আছিস যে? না এমনি গি। এমনি নাকি স্বপ্নে দেখা রাজকন্যার খোঁজ পেয়েছ? আপু তুইও না? লাজুক কণ্ঠে বলে বর্ষণ। বর্ষা হেসে দেয়। 2 ভাই বোন হাসতে হাসতে ভেতরে যায়। বেশ ঘটা করেই পাত্রী দেখার আয়োজন করা হয়। জলের মা বিভিন্ন পদের সুস্বাদু খাবার রান্না করেন। পোলাও, গরুর মাংস ভুনা, রোস্ট, ডিমের কোরমা, মুড়িঘণ্ট ইত্যাদি ইত্যাদি।
ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পায়েস, পুডিং, কাস্টার্ড। তিনটাই জলের বানানো। রান্নাবান্নায় অপরিপক্ক হলেও ভিনদেশীয় ডেজার্ট আইটেম বেশ ভালোই বানাতে পারে জল। জল বরাবরই ঘর কোনো মেয়ে সহজে বের হয় না নিজের ঘর থেকে। পাত্রপক্ষ দেখতে আসায় লজ্জায় আরও জল রুম থেকে বেরোতে পারছে না। এদিকে ক্ষুধায় জলের পেটে ছুঁচো ডাকছে। সকালেও খাওয়া হয়নি জলের সেভাবে। কফি খেয়েই গোসলে চলে যায় জল। আর এসে দেখে বাসা ভর্তি মেহমান। কোনো রকমে ঘরে এসে ঘাপটি মেরে বসে জল। ব্যাগে ঘেটে দুটো বিস্কিটের প্যাকেট পায় জল। সেগুলো খেয়েই আপাতত পেটের ছুঁচোকে শান্ত করে। ঘরের পেছনের বারান্দা দিয়ে বিস্কিটের প্যাকেট ফালাতে গিয়ে পাশের বারান্দায় কালো রঙের ফর্মাল ড্রেস পরা যুবকটাকে দেখতে পায় জল। ছেলেটা ফোনে কথা বলছিল। জলকে দেখে ছেলেটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটার চাহনিতেই জলের অস্বস্তি লাগতে শুরু করে। কেমন যেন মানসিক রোগীদের মতো ছেলেটার চাহনি। জল একটুও দেরি না করে ঘরের ভেতর চলে যায়। জলকে দেখে পাত্রপক্ষ জানায় যে তাদের জলকে পছন্দ হয়েছে, কিন্তু তারা পরোক্ষভাবে যৌতুক দাবি করে জলের বাবার কাছে। আচরণে মনে হলো ছেলের মা সংসারের হর্তাকর্তা। ছেলের বাবা চুপচাপ বসে আছে। সে কোনো কথাই বলছে না। অথচ বাবারাই বাইরে গেলে মানুষজনের সাথে কথা বলে। ছেলের মা মুচকি হেসে বলে, দেখেন ভাই সাহেব, আমাদের কোনো দাবি দেওয়া নেই। সংসার তো আপনার মেয়েরই হবে। টিভি, ফ্রিজ, খাট, আলমারি, সোফা, মেয়ের জামাইয়ের জন্য গাড়ি, মানে আপনি মন থেকে আপনার মেয়েকে যা দেন আর কি। মন থেকে আব্বু আমার জন্য দোয়া আশীর্বাদ দিলেই যথেষ্ট আন্টি। আপনাদের মতো এত জিনিস আমার আব্বুর কাছ থেকে চাওয়া নেই। আঙ্কেলের কলিজা যেমন তার মেয়ে, ঠিক তেমনি আমিও আমার বাবার কলিজা। আব্বু আপনাদের আব্বুর কলিজা মানে আমায় দিয়ে দিতে চাইছে, সেখানে তারপরও আপনারা ভিখারির মতো এত কিছু চাইতেছেন, তাও ইনডাইরেক্টলি। জলের এহেন কথায় মহিলা রাগে ক্ষোভে ফেটে ওঠেন। ছেলের হাত ধরে হিরহির করে টানতে টানতে ছেলেকে নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় ছেলেটা জলের দিকে অদ্ভুত এক অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মা ছেলের পেছন পেছন বাবা মেয়েও বেরিয়ে যায়। সেদিন জলের পরিবারের সঙ্গে খুব ঝামেলা হয়। কোনো মেয়ের পরিবারই সরকারি চাকরিজীবী ছেলে হাতছাড় করতে চায় না। থাকুক তাদের দাবি দেওয়া, সাধ্যমতো জলের বাবা সেগুলো পূরণ করার চেষ্টা করবে। সেদিন রাতে জল অভিমান করে না খেয়েই ঘুমিয়ে যায়। পরবর্তী সকল পার্ট আমার পেজ এ দিয়ে দিচ্ছি, এখনই পড়তে চাইলে অবসফায়ান এই নীল লিখায় চাপ দিয়ে পেজ লাইক ফলো করে পড়ে নিন। পেজ লাইক ফলো না করে খুঁজলে পাবেন না, অনলি ফলোয়াররাই পাবেন।